ইএমআই না দিলে কি হতে পারে? একটা কিস্তি দিতে পারলেন না, আর মনে হলো পরের মাসে দিয়ে দেবো, কিন্তু যদি পরের মাসেও টাকা দিতে না পারেন, তারপর যদি তার পরের মাসেও কিস্তি বাকি থাকে, তখন কি হতে পারে? আপনার কি জরিমানা হবে? আপনার ঋণের হিসাব কি খারাপ হয়ে যাবে? ভবিষ্যতে আবার ঋণ নিতে সমস্যা হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কিস্তি না দিলেই কি সত্যিই জেল হতে পারে? এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই ভয় আছে, আবার অনেকের কাছে পুরো বিষয়টা পরিষ্কারও নয়। তাই আজ খুব সহজ ভাষায় শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে নেওয়া যাক, একটা কিস্তি বাকি পড়া থেকে শুরু করে দীর্ঘদিন কিস্তি না দিলে কি কি সমস্যা হতে পারে। আর প্রথমেই একটা ভুল ধারণা পরিষ্কার করে দিই, শুধুমাত্র একটি কিস্তি দিতে না পারলে সাধারণভাবে কাউকে জেলে পাঠানো হয় না, কিন্তু তার মানে এই নয় যে কিস্তি না দেওয়াকে হালকাভাবে নেওয়া যায়। কারণ একটা কিস্তি বাকি পড়ার পর বিষয়টা ধীরে ধীরে বড় হতে পারে। ধরুন আপনি বাইক, গাড়ি, মোবাইল, টেলিভিশন কিংবা অন্য কোনো জিনিস কিস্তিতে কিনেছেন, অথবা কোনো ব্যক্তিগত ঋণ নিয়েছেন। প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে আপনার কিস্তি দেওয়ার কথা, কিন্তু সেই মাসে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না, ফলে নির্দিষ্ট দিনে কিস্তি কাটা গেল না। তখন প্রথম যে বিষয়টা হবে সেটি হলো আপনার কিস্তির টাকা বকেয়া হয়ে যাবে, অর্থাৎ নির্ধারিত দিনে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি। এরপর আপনার ঋণদাতা প্রতিষ্ঠান বা ব্যাংকের নিয়ম অনুযায়ী অতিরিক্ত খরচ বা দেরির জন্য ধার্য টাকা যোগ হতে পারে। তবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সব ঋণের ক্ষেত্রে একই পরিমাণ টাকা দিতে হয় না। আপনি কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন, কি ধরনের ঋণ নিয়েছেন এবং আপনার ঋণের চুক্তিতে কি লেখা আছে তার উপর বিষয়টি নির্ভর করে। তাই কারোর কাছে শুনলেন একটা কিস্তি না দিতে পারলে এত টাকা জরিমানা, সেটা নিজের ঋণের ক্ষেত্রেও একই হবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। এবার আসি সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ জায়গায়, আপনার ঋণের পরিশোধের ইতিহাস। অনেকেই মনে করেন একটা কিস্তি বাকি পড়েছিল, পরে টাকা দিয়ে দিলাম, ব্যাস সব শেষ। কিন্তু কিন্তু আপনার ঋণ পরিশোধের ইতিহাস ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনি সময় মতো কিস্তি দিচ্ছেন কিনা, কোথাও টাকা বাকি পড়েছে কিনা, এই ধরনের তথ্য ঋণ সংক্রান্ত তথ্যের মধ্যে থাকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণ সংক্রান্ত তথ্য নির্দিষ্ট সময় অন্তর হালনাগাদ করার ব্যবস্থা রয়েছে। 2025 সালের শুরু থেকে ঋণ সংক্রান্ত তথ্য আরো ঘন ঘন হালনাগাদ করার নির্দেশ কার্যকর হয়েছে, অর্থাৎ ঋণের টাকা পরিশোধের অবস্থার পরিবর্তন হলে সেটি আগের তুলনায় দ্রুত তথ্যের মধ্যে প্রতিফলিত হওয়ার সুযোগ থাকে। তাই আপনি যদি নিয়মিত কিস্তি না দেন, তাহলে ভবিষ্যতে আপনার ঋণ নেওয়ার ক্ষমতা বা ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠান যখন আপনার আগের ঋণ পরিশোধের ইতিহাস দেখবে, তখন তারা বুঝতে চাইবে আপনি আগের ঋণ সময় মতো পরিশোধ করেছেন কিনা। এবার ধরুন আপনি 1 মাস নয় 2 মাস কিস্তি দিতে পারলেন না, তখন সমস্যাটা আরো বাড়তে পারে, কারণ আগের কিস্তির টাকা বাকি রয়েছে, তার সঙ্গে নতুন মাসের কিস্তির টাকা যোগ হচ্ছে, ফলে আপনার মোট বকেয়া টাকা বাড়তে থাকে। এই সময় অনেকেই একটা ভুল করেন, ব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠানের ফোন আসতে শুরু যদি করে, তাহলে ফোন ধরা বন্ধ করে কেন দেন? আপনারা ভাবেন টাকা নেই, ফোন ধরে কি লাভ? আসলে যদি সত্যিই আপনার আর্থিক সমস্যা হয়ে থাকে, তাহলে উল্টোটা করা দরকার। যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট ব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা উচিত, আপনার পরিস্থিতি পরিষ্কার করে বলা উচিত, এবং আপনার ঋণের ক্ষেত্রে কোনো সুবিধা, পরিশোধের নতুন ব্যবস্থা বা অন্য কোনো সমাধানের সুযোগ আছে কিনা সেটাও জানতে চাওয়া উচিত। সব ঋণের ক্ষেত্রে একই সুবিধা পাওয়া যাবে না, কিন্তু যোগাযোগ বন্ধ করে দিলে সমস্যা সাধারণত নিজে থেকে মিটে যায় না। এবার আসি সেই 90 দিনের কথায়, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। অনেকেই বলেন 90 দিন কিস্তি না দিলে ঋণ খারাপ হয়ে যায়। এখানেও বিষয়টা একটু পরিষ্কার করে বোঝার দরকার আপনাদের। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী সাধারণ মেয়াদি ঋণের ক্ষেত্রে মূল টাকা বা সুদের কোনো অংশ 90 দিনের বেশি সময় বকেয়া থাকলে সেই ঋণ হিসাবকে অনাদায়ী সম্পদ বা এনপিএ হিসেবে শ্রেণীবদ্ধ করার নিয়ম রয়েছে। কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, এনপিএ হওয়া মানে জেল হওয়া নয়। এটা একটি আর্থিক শ্রেণীবিন্যাস, অর্থাৎ
ঋণটি নিয়মিতভাবে পরিশোধ হচ্ছে না, এই বিষয়টি ব্যাংকের হিসেবের মধ্যে একটি নির্দিষ্ট শ্রেণীতে চলে যায়। তাই কোথাও যদি দেখেন 90 দিন কিস্তি না দিলে জেল, এমন শিরোনাম রয়েছে কোথাও, তাহলে সেটাকে কিন্তু সরাসরি সত্যি ধরে নেবেন না। একটা সাধারণ ঋণের কিস্তি দিতে না পারা এবং কোনো অপরাধ করা, এই দুটো বিষয় এক নয়। তবে দীর্ঘদিন টাকা না দিলে ঋণদাতা প্রতিষ্ঠান নিজের পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এবার ধরুন আপনার বাইক বা গাড়ির ঋণ রয়েছে, এক্ষেত্রে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ অনেক সময় এই ধরনের ঋণের সঙ্গে গাড়ি বা বাইকটি ঋণের নিরাপত্তা হিসেবে যুক্ত থাকে। আপনি দীর্ঘদিন টাকা না দিলে আপনার ঋণের চুক্তি এবং প্রযোজ্য নিয়ম অনুযায়ী ঋণদাতা প্রতিষ্ঠান সেই সম্পত্তির বিরুদ্ধে পাওনা আদায়ের ব্যবস্থা নিতে পারে। তবে এখানেও একটা কথা বলবো, কেউ যদি বলে একটা কিস্তি বাকি করলেই কাল আপনার বাইক তুলে নিয়ে যাবে, সেটাও ঠিক নয়। কি ধরনের ব্যবস্থা নেওয়া যাবে, কখন নেওয়া যাবে, তার জন্য ঋণের চুক্তি এবং প্রযোজ্য নিয়ম দেখতে হবে। তাহলে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, যদি সত্যিই আপনার কিস্তি দেওয়ার মতো টাকা না থাকে তখন কি করবেন? প্রথম কাজ হলো বিষয়টা লুকিয়ে রাখবেন না। ধরুন আপনার চাকরি চলে গেছে, অথবা ব্যবসায় সমস্যা হয়েছে, অথবা পরিবারে হঠাৎ কোনো বড় খরচ হয়েছে, ফলে আপনি বুঝতে পারছেন আগামী কয়েক মাস নিয়মিত কিস্তি দেওয়া আপনার পক্ষে কঠিন হবে। এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন, আপনার সমস্যাটা জানান, আপনার ঋণের ক্ষেত্রে কিস্তি পরিশোধের সময় পরিবর্তন, নতুন ব্যবস্থা বা অন্য কোনো সুযোগ রয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করুন। আর একটা ভুল একেবারেই করবেন না, একটা ঋণের কিস্তি দেওয়ার জন্য আরেক জায়গা থেকে বেশি সুদে ঋণ নেওয়া শুরু করবেন না, অন্তত পরিস্থিতি না বুঝে। কারণ এতে এক ঋণের সমস্যা সামলাতে গিয়ে আরেকটা ঋণের বোঝা তৈরি হতে পারে। পরে কিন্তু সেই নতুন ঋণের কিস্তিও দিতে না পারলে সমস্যা আরো বড় হয়ে যেতে পারে। তাই ঋণ নেওয়ার সময় শুধু একটা প্রশ্ন করবেন না, মাসে কত টাকা কিস্তি দিতে হবে, তার সঙ্গে আরো কয়েকটা প্রশ্ন করুন, মোট কত টাকা ফেরত দিতে হবে, সুদের হার কত, দেরি হলে কি খরচ হবে, কিস্তি না দিলে কি নিয়ম রয়েছে, ঋণটি সুরক্ষিত নাকি অসুরক্ষিত, এই বিষয়গুলো আগে বুঝে নেওয়া জরুরি। এবার পুরো বিষয়টা একবার খুব সহজ করে বলি। আপনি একটা কিস্তি মিস করলেন, তাহলে সেই টাকা বকেয়া হতে পারে এবং আপনার ঋণের চুক্তি অনুযায়ী অতিরিক্ত খরচ বা দেরির জন্য ধার্য টাকা লাগতে পারে। আপনি পরপর কয়েকটি কিস্তি মিস করলেন, তাহলে বকেয়া টাকা বাড়তে থাকবে এবং ঋণদাতা প্রতিষ্ঠান আপনার সঙ্গে যোগাযোগ করে টাকা পরিশোধের কথা বলতে পারে। আর দীর্ঘদিন বকেয়া থাকলে, সাধারণ মেয়াদী ঋণের ক্ষেত্রে 90 দিনের বেশি বকেয়া থাকার পর এনপিএ শ্রেণীবিন্যাসের নিয়ম প্রযোজ্য হতে পারে। আর যদি ঋণটি বাইক, গাড়ি বা অন্য কোনো সম্পত্তির সঙ্গে যুক্ত থাকে, তাহলে চুক্তি ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী সেই সম্পত্তির বিরুদ্ধে পাওনা আদায়ের ব্যবস্থাও হতে পারে। কিন্তু আবারও বলছি, একটা কিস্তি না দিতে পারলেই সরাসরি জেল, এটা সাধারণ নিয়ম নয়। তাই ভয় পাওয়ার বদলে বিষয়টা বুঝুন এবং সমস্যা হলে দ্রুত ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন। আর সবশেষে একটাই কথা, ঋণ নেওয়া খারাপ কিছু নয়। অনেক মানুষের জীবনে ঋণ প্রয়োজন হয়, কেউ বাড়ির জন্য ঋণ নেন, কেউ ব্যবসার জন্য, কেউ বাইক বা গাড়ির জন্য, আবার কেউ জরুরি প্রয়োজনেও ঋণ নেন। সমস্যা হয় যখন নিজের সামর্থ্যের চেয়ে বেশি ঋণ নেওয়া হয় এবং পরে সেই কিস্তি নিয়মিতভাবে দেওয়া সম্ভব হয় না। তাই ঋণ নেওয়ার আগে নিজের মাসিক আয়, সংসারের খরচ এবং ভবিষ্যতের দায়িত্ব সবকিছুর হিসাব করে সিদ্ধান্ত নিন। কারণ কিস্তি শুধু আজ দিতে হবে না, প্রতি মাসে দিতে হবে। আর যদি ইতিমধ্যেই কিস্তি দিতে সমস্যা হয়ে থাকে, তাহলে চুপ করে না থেকে যত দ্রুত সম্ভব আপনার ব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলুন। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, উদ্দেশ্য হলো কিস্তি না দিলে আসলে কি হতে পারে সেটা সহজ ভাষায় বোঝানো। আপনাদের যদি ঋণ, কিস্তি, ব্যাংক, ক্রেডিট স্কোর বা সাধারণ মানুষের টাকা পয়সা সংক্রান্ত আরো কোনো বিষয় জানতে ইচ্ছা করে, তাহলে কমেন্টে লিখে জানান। বার্তা 24 ঘন্টাতে আমরা শুধু কি ঘটছে সেটা বলবো না, বিষয়টা আপনার জীবনে কতটা প্রভাব ফেলতে পারে সেটাও সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং বার্তা 24 ঘন্টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।